ঠিক আছে। সো আমরা দেখছি যারা সায়েন্স থেকে এসছে তাদের জন্য কিন্তু চ্যাপ্টারটা একটু ইজি হবে, হ্যাঁ। বাট আর্টস এবং কমার্সের জন্য মনে হয় চ্যাপ্টারটা একেবারেই নতুন মনে হতে পারে, প্লাস এখানকার যে কন্টেন্ট আছে একেবারেই নতুন নতুন লাগতে পারে। তো তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে, আর আমি অবশ্যই রেকর্ডিংটা আবার আপলোড করে দেবো যাতে তোমাদের সুবিধা হয়। সো আমরা দেখো বলতে যাচ্ছি যে সেন্ট্রাল প্রবলেম অফ কম্পিটিটিভ স্ট্যাটিক অ্যানালিসিস দ্যাট অফ ফাইন্ডিং এ রেট অফ চেঞ্জ। জাস্ট নোট হিয়ার, রেট অফ চেঞ্জ, ফাইন্ডিং এ রেট অফ চেঞ্জ, অর্থাৎ আমরা একটা চেঞ্জ দেখতে চাচ্ছি, হ্যাঁ, বলে হচ্ছে একটা পরিবর্তন। সেই পরিবর্তন অ্যাকচুয়ালি কি হয়, আমাদের যে ফাংশন থাকে, আমাদের ম্যাথমেটিক্যালি আমরা দেখি যে ফাংশন, রিলেশন, এগুলো। সো এখানে আমরা দেখছি y ইজ ইকুয়াল টু ফাংশন অফ x, বা y ইজ এ ফাংশন অফ x, রাইট? সো আমরা এই ফাংশনটার ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল দেখছি x, and dependent variable is here y, provided not only an infinitesimal change in x is being considered. যেহেতু আমরা বলছি যে আমাদের x হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, সো আমাদের একমাত্র চেঞ্জ হওয়ার সুযোগ আছে এখানে x, এবং সেটা আমরা বলছি ইনফিনিটেসিমাল চেঞ্জ, অর্থাৎ যে কোনো ভ্যালু এখানে x গ্রহণ করতে পারে, আর y x এর ভ্যালুর উপর ডিপেন্ড করবে, আগের কথাই আসলে অ্যাকচুয়ালি। সো আমরা এখন x কতটুকু চেঞ্জ হলে y এর কতটুকু পরিবর্তন হয়, বা চেঞ্জ ইন y ডিউ টু দ্য চেঞ্জ অফ x, এই যে একটা পরিবর্তন, অর্থাৎ ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের পরিবর্তন ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের সাপেক্ষে, এটা যদি হয় তাহলে আমি বলতে পারছি যে আমাদের যে রেট অফ চেঞ্জটা আসবে সেটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি এখানে ডেরিভেটিভের আলোচ্য বিষয়। In economics, there are numerous applications of derivatives in various fields. This chapter is designed to familiar with the basic concept of derivatives and its applications in economics. আচ্ছা, আজকে মনে হয় নেটওয়ার্কে একটু প্রবলেম হতে পারে, হ্যাঁ, আমি ইয়ে থেকে নেট চালাচ্ছি তো। টেকনিক্যাল প্রবলেম হচ্ছে একটু আমার। ওকে, আমাদের কারিকুলামের যে কন্টেন্ট গুলো আছে সেগুলো আমরা যদি এক নজরে একটু দেখে নিতে চাই। Limit continuity and differentiability of a function, rules of differentiation, partial and total derivatives, increasing and decreasing functions, concavity and convexity, asymptote, curve sketching, use of derivatives in economics. And recommend করছি তিনটা বই এখানে, ফান্ডামেন্টাল চিয়াং এর বইটা, আর একটা বই এসেনশিয়াল ম্যাথমেটিক্স ফর ইকোনমিক্স এন্ড বিজনেস। অ্যাকচুয়ালি এখানে বেশ ওয়ার্কিং আউট গুলো খুব ভালোভাবে দেওয়া আছে, বা ইকোনমিক্স এর উপরে যে অ্যাপ্লিকেশন ডেরিভেটিভস সেটা খুব সুন্দর করে দেওয়া আছে, আমরা এখান থেকে ফলো করব। আর দেন কিছু কিছু ইকুয়েশন এবং কিছু ফর্ম নিয়েছি ইকোনমিক্স এন্ড বিজনেস ম্যাথমেটিক্স ডক্টর মোহাম্মদ আলী স্যারের বই থেকে। সো নাও উই আর গোইং টু স্টার্ট আওয়ার চ্যাপ্টার 7 লেকচার 1, এন্ড দেখো আমরা এভাবে কিছুটা সাজিয়ে নিয়েছি যে after completion of this lecture we will be able to know the following matters. The first one is students will be able to define differentiation, differ between del y by del x and dy by dx. আমরা ডিটেইলস অবশ্যই আলোচনা করব। know the rules of differentiation, know the rules of differentiation for a function of one variable, constant function rule, power function rule, generalization of power function rule, and 5 rules of differentiation involving 2 or more functions of the same variable. This problem also. আচ্ছা, আমার ভিডিওটা অফ হয়ে গেল। ওকে, অন করতে পেরেছি। আচ্ছা, আমরা অ্যাকচুয়ালি ডিফারেন্সিয়েশনের যে ডেফিনিশনটা, এটা সব বইতে কম বেশি ভাবে দেওয়া নাই, হ্যাঁ। তো আমি একটা ডেফিনিশন যেটা দাঁড় করার চেষ্টা করেছি, দেখো বলা হচ্ছে the process of finding del y by del x is known as differentiation, and del y by del x is sometimes called the differential coefficient of y with respect to x rather than the derivatives. It can also be defined as differentiation. দেখো আমি এখানে সরি, এখানে একটা ভার্টিক্যাল একটা কমা হবে,
ইনভার্টেড কমা দিতে ভুলে গেছি। ডিফারেন্সিয়েশন ইজ এ প্রসেস হুইচ মেজার্স দ্য চেঞ্জিং অ্যামাউন্ট অফ এনি ভ্যারিয়েবল উইথ রেসপেক্ট টু আদার ভ্যারিয়েবল। সো অ্যাকচুয়ালি আমরা কিন্তু আগেও এই বিষয়গুলো জেনেছি যখন আমরা ডোমেইন এন্ড রেঞ্জ দেখেছিলাম। সো সেখানে আমরা অ্যাকচুয়ালি দেখেছিলাম যে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কোন কোন ভ্যালু গ্রহণ করতে পারে। সো সেগুলো আমরা এখন দেখছি যে জাস্ট ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের সাপেক্ষে, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের চেঞ্জ এর কারণে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের যে চেঞ্জটা হয় সেটাকে আমরা বলছি ডিফারেন্সিয়েশন। সো ডিফারেন্স বিটুইন ডেল ওয়াই বাই ডেল এক্স এন্ড ডি ওয়াই বাই ডি এক্স, এই ডেল এবং ডি দুইটা দ্বারাই কিন্তু পরিবর্তন বোঝাচ্ছে। ওকে, ডেল এবং ডি দুইটা দ্বারা অ্যাকচুয়ালি আমাদের পরিবর্তন বোঝায়, বাট ডেল এবং ডি এর ভিতরে কিছুটা পরিবর্তন, কিছুটা পার্থক্য আছে, সেটা আমরা যদি একটু দেখতে চাই। বলা হচ্ছে দেখো, the expression del y by del x and dy by dx indicate the changing effect of y due to change in variable x, but there have some basic difference in above change which are given below. আমরা বলছি দেখো যে দুইটাই কিন্তু চেঞ্জ বোঝাচ্ছে, বা দুইটাই যে চেঞ্জিং ইফেক্ট অফ y ডিউ টু x সেটা আমরা মিন করছি, বাট সেটার ভিতরে পার্থক্যটা হচ্ছে এই, যদি আমরা এই ডেল চিহ্ন ব্যবহার করি তাহলে আমরা লার্জ চেঞ্জ বা হিউজ চেঞ্জ বোঝাতে মিন করি, আর আমরা ডি অ্যাকচুয়ালি মিন করা হয় স্মল চেঞ্জ বা টেন্ডস টু জিরো ইফ দ্য চেঞ্জিং ভ্যালু অফ এক্স টার্নস টু অলমোস্ট জিরো, তখন আমরা সেটাকে বলি ডি। আর যখন আমরা ডেল চিহ্ন ব্যবহার করছি তখন আমরা বলছি হিউজ চেঞ্জ, আর যদি আমরা ডি ব্যবহার করছি তখন সেটা আমরা অ্যাকচুয়ালি স্মল চেঞ্জের ক্ষেত্রে ব্যবহার করছি। সো এখানে আমরা দেখো the term del y by del x means the ratio of large change of y due to change in x. In expression del y by del x, the sign del indicates that the large change in the variable than d. On the other hand, if the change is very small, then dy by dx is used instead of del y by del x. So the limiting value of del y by del x is dy by dx. সো আমরা যখন লিমিটিং কেস ব্যবহার করব, যে ডেল এর একটা লিমিটিং কেস ব্যবহার করছি, তখন আমরা এই ডি ব্যবহার করছি। আমরা লিমিট সম্পর্কে নেক্সট ক্লাসে ডিটেইলস দেখব। আজকে আমরা জাস্ট সিম্পল যে বিষয়গুলো আছে ডিফারেন্সিয়েশনে সেগুলো আমরা দেখার চেষ্টা করছি। সো ফাইনালি দেখো আমরা কনক্লুড করছি, হিয়ার সিম্বলটি ইন্ডিকেটস স্মল চেঞ্জেস দেন ডি, ডেল। এটা ডেল গ্রিক লেটার একটা, ডেল্টা বলে আর কি, ডেল্টা সংক্ষেপে আসলে ডেল পড়া হয়, ডেল্টা এটার ইয়েটা স্পেলিংটা আর কি। সো আমরা এখন রুলস অফ ডিফারেন্সিয়েশন যদি একটু দেখার চেষ্টা করি। অ্যাকচুয়ালি এই রুলস গুলা কিন্তু আমি একবারে সবগুলা এখানে মেনশন করে ফেলেছি। এভাবে আসলে মেনশন করাটা হয়তো বা ঠিক হয়নি, এটা আমরা পরবর্তীতে দেখতে পারতাম, বাট আমি তোমাদের বোঝার সুবিধার জন্য একবারে সবগুলো করে নিয়েছি। হ্যাঁ, এগুলো আমরা এখন ডিটেইলস একটা একটা করে প্রুফ দেখবো না, আমরা ডিটেইলস প্রুফ দেখবো পরে। আসলে সবগুলো প্রুফ দেখার আমাদের প্রয়োজন হবে না, এখানে অলমোস্ট 17টা মতো, হ্যাঁ অলমোস্ট 17 এখানে রুলস দেওয়া আছে। তো এখানে আমাদের অ্যাকচুয়ালি প্রথম কয়েকটা রুলসই বেশি ইম্পর্টেন্ট এবং সেগুলো বেশি প্রয়োজন হয়। যেমন the first one is a differentiation of variable itself, then constant function differentiation, then power function differentiation, তারপর প্রোডাক্ট, এই যে একটা প্রোডাক্ট ডিফারেন্সিয়েশন, দ্যাট ইজ দুইটা ভ্যারিয়েবলের একটা মাল্টিপ্লিকেশন আছে। তারপরে যে কোশেন্টের একটা বা আমাদের ডিভাইডেশনের যে একটা ডিফারেন্সিয়েশন আছে, এগুলো অ্যাকচুয়ালি বেশি প্রয়োজন হয়। নেক্সট আমরা যে আমাদের ইয়েটা আছে যে লন এর যে ভ্যালু, কিছুটা ন্যাচারাল নাম্বার ই, এটার কিছু ডিফারেন্সিয়েশন আছে, এগুলো আমরা আস্তে আস্তে দেখার চেষ্টা করব। সো আমি জাস্ট তোমাদের বোঝার সুবিধার্থে, এবং এই ফর্মুলাগুলো আসলে অ্যাকচুয়ালি কিছুটা মেমোরাইজ করে রাখতে হয়, এর জন্য আমি জাস্ট প্রথমের দিকেই দিয়ে দিয়েছি। হ্যাঁ, আচ্ছা এখানে একটা ফর্মুলা খেয়াল করে রাখো, আমরা যে এক্স এর পাওয়ার যদি 0 বসাই সেটা আমাদের 0 রেজাল্ট আসে, বা এক্স এর এক্স টু দি পাওয়ার যদি 0 হয় সেটা আমাদের 0 রেজাল্ট আসে। ওকে, আমরা ডিফারেন্সিয়েশন এখন রুলসে যাব। আচ্ছা এক মিনিট, বৃষ্টি শুরু হয়ে গেছে।
আচ্ছা, আমরা rules of differentiation for a function of one variable. First, let us discuss three rules that apply respectively to the following types of function of a single independent variable y is equal to k, constant function, and y is equal to x to the power n, and y is equal to c x to the power n. Actually আমরা এই যে ফাংশনটা দেখছো c x to the power n, এটা হচ্ছে জেনারেলাইজড ফর্ম। আমরা এখান থেকে যে পাওয়ার, এটা আমরা বলছি পাওয়ার ফাংশন, যেহেতু উপরে এখানে পাওয়ার n টা পাওয়ার হিসেবে আছে। সো আমরা এটা দিয়ে জেনারেলাইজড কেস আলোচনা করব, এন্ড তারপরে আমরা বেশ কিছু ইমপ্লিকেশনে যাব। সো ফার্স্ট আমরা যেটা বলছি কনস্ট্যান্ট ফাংশন রুল, যেমন এই যে এইটার মতো কনস্ট্যান্ট ফাংশন রুল, এই যে সেকেন্ড পয়েন্টটার মতো, d বাই dx, মানে c কে হচ্ছে কনস্ট্যান্ট, c হচ্ছে কনস্ট্যান্ট ফাংশন, যেহেতু আমরা দেখছি c এর সাথে কোনো ভ্যারিয়েবল নাই, রাইট? c এর সাথে কোনো ভ্যারিয়েবল আছে, অ্যাকচুয়ালি আমাদের ভ্যারিয়েবল তো x, বাট এখানে আমাদের c এর সাথে কোনো x নাই, সো এটা কনস্ট্যান্ট। এবং কনস্ট্যান্ট এই ফাংশন আমরা যেটা দেখি, যে কনস্ট্যান্ট ফাংশনের যে রুলটা, সেটাকে দেখো আমরা বলছি এভাবে। আচ্ছা, তোমরা কি বুঝতে পারছো? আমি তো একা একা বকবক করে যাচ্ছি। জি স্যার, বুঝতেছি। জি স্যার। বুঝো নাই কে বলো তো? বাবা, সবাই বুঝছে? আচ্ছা ঠিক আছে, এখনো আসলে বোঝানোর মতো কিছু আসেনি, প্রশ্ন এর পর থেকে আসবে, কেবল শুরু। এত সময় তো আমরা জাস্ট প্রাইমারি ডিসকাশন করছিলাম। ওকে, কনস্ট্যান্ট ফাংশন রুল আমরা দেখার চেষ্টা করি। দ্য ডেরিভেটিভ অফ এ কনস্ট্যান্ট ফাংশন y is equal to k or function of x equal to k. আমরা আসলে অ্যাকচুয়ালি এখানে একটু করে লিখছি যে y is k or function of x equal to k is identically 0. আমরা যখন কনস্ট্যান্ট ফাংশনের কথা বলছি, কনস্ট্যান্ট ফাংশনকে যদি আমরা ডেরিভেটিভ করি, তাহলে আমাদের অ্যাকচুয়ালি ডিফারেন্সিয়েশন করি, সেটা আমাদের অ্যাকচুয়ালি 0 রেজাল্ট আসে। কারণ আমরা দেখি যে x অ্যাকচুয়ালি আমাদের কনস্ট্যান্টের সাথে নাই, যদি আমরা সেখানে ডিফারেন্সিয়েশন করি তাহলে 0 রেজাল্ট আসে। কিভাবে আসে আমরা অবশ্যই একটু দেখবো এক্সপ্লেন করে। Symbolically, this rule may be stated as given y is a function of x, the derivative is, খেয়াল করো, আমরা বলছি dy by dx, অ্যাকচুয়ালি এই d টাকে আমরা কি করব, ডিফারেন্সিয়েট করব কিসের সাপেক্ষে, x এর সাপেক্ষে। আর সো আমরা এখানে y এর যে ভ্যালু, সেটা আমাদের কি ছিল, y ইকুয়াল টু k, তাই না? y ইকুয়াল টু k, সো আমরা y এর বদলে k লিখছি এবং অ্যাকচুয়ালি পাচ্ছি কি 0। আমরা অথবা আমরা যদি এভাবে লিখি যে f প্রাইম x, মানে এই যে f ফাংশনটা একবার যদি ডিফারেন্সিয়েশন করি তখন আমরা একটা করে প্রাইম দিব, আবার এইটাকে যদি আবার ডিফারেন্সিয়েশন করি তখন দুইটা প্রাইম আসবে। সো অ্যাকচুয়ালি এটা আমাদের আসে 0। কিভাবে 0 আসে সেটা যদি আমরা একবারে সরাসরি দেখতে চাই, তাহলে আমরা একটা এক্সাম্পল দেখার চেষ্টা করি। আচ্ছা, এখানে বেশ কিছু লেখা আছে, এগুলো আমরা এখন স্কিপ করে যাই। আচ্ছা, তোমাদের মাইক্রো ইকোনমিক্স নিশ্চয়ই কস্ট ফাংশন পড়িয়েছে। স্যার কি কস্ট ফাংশন পর্যন্ত গিয়েছেন? না স্যার, এখনো তো যায়নি। ও আচ্ছা আচ্ছা, কতদূর গিয়েছেন? উনি কত চ্যাপ্টার পড়াচ্ছেন? উনি তো সেই কোন ঈদের আগে ক্লাস নিছেন, আর নেন ঈদের আগে, ঈদের পরে মনে হয় নিছিলেন নাকি, ভুলে গেছে। না না, ঈদের পরে আর নেয় নাই, ঈদের আগে। ও আচ্ছা ঠিক আছে, সেটা প্রবলেম না, স্যার অবশ্যই শেষ করে দিবেন সময় মতো। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি, তোমার কস্ট ফাংশন যদি না পারে তাহলে আসলে আমার একটু বোঝানোটা কঠিন হচ্ছে। ওকে, তারপরেও ট্রাই করছি। আমি একটু আগে এক্সপ্লেন করে নেই। যে কোনো একটা প্রোডাকশন সেক্টর, ফর এক্সাম্পল কোনো একটা ফার্ম বা ইন্ডাস্ট্রিতে আমরা অ্যাকচুয়ালি কি দেখি, যে সেখানে একটা ভ্যারিয়েবল কস্ট থাকে এবং ফিক্সড কস্ট থাকে। ভ্যারিয়েবল কস্ট বলতে অ্যাকচুয়ালি আমরা যেটা বুঝি সেটা হচ্ছে উৎপাদনের সাথে রিলেটেড। হ্যাঁ, ভ্যারিয়েবল কস্ট ইজ রিলেটেড উইথ প্রোডাকশন লেভেল, বাট ফিক্সড কস্ট যেটা দেখি সেটা আসলে প্রোডাকশন লেভেলের সাথে রিলেটেড না। যেমন ফিক্সড কস্ট বলতে আমরা যেটা আসলে মিন করতে যাচ্ছি, মনে করো আমাদের একটা ফার্ম আছে, সে ফার্মের জন্য আমাদের কি লাগবে, ল্যান্ড লাগবে, ল্যান্ড কিনতে হবে, প্লাস বিল্ডিং আছে, বিল্ডিং কিনতে হবে,
সাথে কি করতে হবে, কিছু মেশিনারিজ কিনতে হবে, তাই না? মেশিনারিজ কিনতে হবে, মানে টুলস এন্ড ইনস্ট্রুমেন্টস। সো এইগুলো হচ্ছে ফিক্সড কস্ট, মানে একবারেই কিনেছি আমি, হ্যাঁ, এটা বারবার তোমাকে কিনতে হবে না। হ্যাঁ, প্রতি বছর কিছুটা ডিপ্রিসিয়েশন আসবে, সেটা রিপেয়ারমেন্ট কস্ট আসবে, বাট এটা অ্যাকচুয়ালি আমার প্রতি বছরে কিন্তু কিনতে হবে না। বিল্ডিং কি প্রতি বছর করতে হবে? করতে হবে না। এটা হচ্ছে ফিক্সড, মানে একবার মেইনলি যে কস্ট হয় সেটাকে আমরা বলছি ফিক্সড কস্ট। আচ্ছা ওয়েট, আবার লিস্ট আসছে। একে তো আজকে বিকাল 4টা পর্যন্ত কারেন্ট থাকবে না, আবার বৃষ্টিতে ডিস্টার্ব দিচ্ছে, মানে রুম গরম হয়ে যাচ্ছে। আচ্ছা, ফিক্সড কস্ট অ্যাকচুয়ালি আমাদের যে কস্টগুলো একবারই করতে হয়, হ্যাঁ, এট দ্য ফার্স্ট টাইম বা বিগিনিং ইন টাইম অফ প্রোডাকশন লেভেল। আর ভ্যারিয়েবল কস্ট আমরা যেটা বলছি এটা হচ্ছে র ম্যাটেরিয়ালস কস্ট। ফর এক্সাম্পল, আমি আমার ফার্মে যদি বেশি বেশি লেবার নিয়োগ করতে চাই, মানে আমার যদি প্রোডাকশন বাড়াতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, বেশি লেবার সাপ্লাই করতে হবে, বেশি লেবার নিয়োগ করতে হবে। প্লাস আমাকে কি করতে হবে, যদি ফাইনাল প্রোডাক্টের জন্য আমার র ম্যাটেরিয়ালস কিনতে হবে, তাই না? আমি যদি বেশি বেশি ব্রেড তৈরি করতে চাই, দ্যাট মিনস রুটি তৈরি করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, বেশি বেশি হুইট কিনতে হবে, তাই তো? সো আমার এটা বেশি হুইট কিনতে হবে, বেশি লেবার লাগাতে হবে, সবকিছু বেশি বেশি করতে হবে। সো এটা হচ্ছে আমার ভ্যারিয়েবল কস্ট। যদি আমি প্রোডাকশন বৃদ্ধি করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, এই যে ভ্যারিয়েবল যে ইনপুট গুলো আছে বা র ম্যাটেরিয়ালস গুলো আছে, এগুলো আমাকে বেশি বেশি কিনতে হবে। সো এটা হচ্ছে আমার ভ্যারিয়েবল কস্ট। আর ফিক্সড কস্ট যেটা বলেছি, বিল্ডিং কস্ট, মেশিনারিজ কস্ট, এইগুলা। সো আমরা শর্ট রানে কি দেখি, শর্ট রানে আসলে ফিক্সড কস্ট এবং ভ্যারিয়েবল কস্টের একটা কনসেপ্ট থাকে, বাট লং রানে যদি চিন্তা করি তখন আবার কিন্তু ফিক্সড কস্ট বলতে কিছু থাকে না, সবই হয়ে যায় ভ্যারিয়েবল কস্ট। সো আমরা শর্ট রান একটা প্রোডাকশন ফাংশন দেখো, এখানে আমরা দেখানোর চেষ্টা করছি, বলা আছে গিভেন এ শর্ট রান টোটাল কস্ট ফাংশন। আমরা বলছি যে ভ্যারিয়েবল কস্ট এন্ড ফিক্সড কস্ট। সো ভ্যারিয়েবল একটা উৎপাদনের জন্য তাহলে কি দুইটাই সাম হবে, যে ভ্যারিয়েবল কস্ট এবং কি ফিক্সড কস্টের যে সামেশনটা, রাইট? ভ্যারিয়েবল কস্ট এবং ফিক্সড কস্টের সামেশনটা, সেটা আমরা বলছি টোটাল কস্ট। সো টোটাল কস্ট ফাংশনটা আমরা এভাবে দেখো ইনক্লুড করার চেষ্টা করছি, c = q to the power 3 minus 4q square plus 10q plus 75। সো আমরা দেখো যে শর্ট রান যে টোটাল কস্ট ফাংশনটা আছে, সেটাকে আমরা এভাবে দেখানোর চেষ্টা করছি। সো তোমরা কি এখানে বলতে পারো যে এখানে কতটুকু ভ্যারিয়েবল কস্ট আর কতটুকু ফিক্সড কস্ট? আচ্ছা, এখানে বলে নেই, সি কস্ট কি হচ্ছে তোমার প্রোডাকশন লেভেল বা আউটপুট। আমি কিন্তু বলেছি যে ভ্যারিয়েবল কস্ট প্রোডাকশন লেভেলের সাথে রিলেটেড, বাট ফিক্সড কস্ট প্রোডাকশন লেভেলের সাথে রিলেটেড না। বলতে পারো কেউ? 75 কি ফিক্সড কস্ট? কে বলছে বলো? স্যার আমি অনুপম। অনুপম, কি বলছো বলো? স্যার 75 কি ফিক্সড কস্ট হবে? কি ফিক্সড কস্ট হবে, তুমি এভাবে কনফিউজড হয়ে বলছো কেন? ক্লিয়ারলি বলো। এই এর আগে তোমাদের হাত তোলো, তোমরা কার কার হচ্ছে এসএসসি ইন্টারে তোমরা পড়ে এসছো, অর্থনীতি পড়ে এসছো, হাত তোলো তারা। সেইগুলা কই, সেগুলো বলতে পারছে না কেন? কই সবাই চুপ হয়ে গেছে। আব্দুল নূর রেইজড হ্যান্ড, হ্যাঁ বলো। স্যার 75 হবে ফিক্সড কস্ট। গ্যালাক্সি গ্র্যান্ড প্রাইম, স্যার তানজিনা স্যার। তানজিনা, বাবার নাম তো সব রিপিট দেখছে। ওকে, 75 তো তোমরা বলছো ফিক্সড কস্ট হবে, কিভাবে বুঝলে? আর আব্দুল নূর তো কিছু বললো না, রেইজড হ্যান্ড করা লাগবে না, সরাসরি বলতে পারো। 75 একবার দিয়ে আছে। একবার দিয়ে আছে বলতে আসলে অ্যাকচুয়ালি সিম্পল, খুব সিম্পলি ভাবে চিন্তা করো যে 75 এর সাথে কিউ নাই, সে কোনো ভেরিয়েবল নাই আর কি, কোনো ভ্যারিয়েবল নাই। আমরা অ্যাকচুয়ালি বলতে পারছি কি আমাদের যে কস্ট ফাংশন আছে, সেখানে আমরা বলছি যে ফিক্সড কস্ট প্রোডাকশন লেভেলের সাথে বা আউটপুট লেভেলের সাথে সম্পর্কিত না। সো আমরা বলছি দেখো এখানে কিন্তু কিউ নাই, কারণ এই ফাংশনে যদি আমরা কিউ এর একটা ভ্যালু বসাই, তাহলে দেখো সেটা কিন্তু কি হবে, বৃদ্ধি পাবে অথবা
কমে যাবে। যেমন মাইনাসের এখানে যদি আমরা কিউ এর এখানে একটা ভ্যালু বসে তাহলে কমে যাবে, আর যদি এখানে বসে তাহলে আমার ফাংশনটার ভ্যালু বেড়ে যাবে। তো আমরা যেটা বলতে যাচ্ছি অ্যাকচুয়ালি প্রোডাকশন লেভেলের সাথে যেগুলো রিলেটেড সেগুলো হচ্ছে আমার ভ্যারিয়েবল কস্ট, অর্থাৎ Q3 মাইনাস 4Q স্কয়ার প্লাস 10Q এই পর্যন্ত হচ্ছে আমার অ্যাকচুয়ালি ভ্যারিয়েবল কস্ট। ঠিক আছে, একটা প্রোডাকশন লেভেলের বা একটা শর্ট টার্ম টোটাল কস্ট ফাংশনের Q3 থেকে 10Q পর্যন্ত হচ্ছে আমার এখানে অ্যাকচুয়ালি ভ্যারিয়েবল কস্ট। আর এই 75 যেটা আছে এটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট। ক্লিয়ার? তোমাদের এটা যখন জি স্যার স্যার। পড়াবেন তখন দেখবা যে আরো এক্সাম্পল দিয়ে পড়াবেন। আমি তো আসলে খুব সংক্ষেপে বলার চেষ্টা করছি, এটা একটু ডিটেইলস বলতে পারলে ভালো লাগতো। ঠিক আছে, আমরা জাস্ট একটু স্কিপ করে যাই, এটা আমাদের দেখানোর বিষয় না ডিটেইলস। সো আমরা অ্যাকচুয়ালি এখানে মিন করতে যাচ্ছি আমাদের ফিক্সড কস্ট যেটা আছে, ফিক্সড কস্টের এই অ্যামাউন্টটা কিন্তু আসলে অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট টার্ম। আমরা যে কনস্ট্যান্ট টার্ম এর সময় বলছিলাম যে কনস্ট্যান্ট টার্ম, সো এইখানে দেখো আমাদের সি হচ্ছে মনে করো ওয়াই, আর এই কিউ কে মনে করো এক্স। ওকে, সি কে মনে করো ওয়াই, কিউ কে মনে করো এক্স। সো আমরা অ্যাকচুয়ালি এখানে দেখার চেষ্টা করছি যে আমাদের এই যে ভ্যারিয়েবল গুলো আছে এবং যে কনস্ট্যান্ট টার্ম আছে 75, সো এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে আমাদের অ্যাকচুয়ালি কি রেজাল্ট আসে। আমরা এর আগে কি দেখাতে চাচ্ছি আসলে যে আমাদের কনস্ট্যান্ট টার্মকে যদি আমরা ভ্যারিয়েবল টার্মের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে আমাদের রেজাল্ট আসে অ্যাকচুয়ালি 0। ওকে, এটা আমাদের অ্যাকচুয়ালি প্রুফের বিষয়। সো আমরা এই শর্ট টার্ম যে টোটাল কস্ট ফাংশন আছে এখানে আমরা এইটা হচ্ছে আমাদের সি কে মিন করতে হবে ওয়াই ফর্মুলা অনুযায়ী এবং কিউ কে মিন করি এক্স। সো দ্য মার্জিনাল কস্ট ফাংশন এমসি ফর infinitesimal output change is the derivative del c by del q, অর্থাৎ এই ডেল সি কে আমাদের এ করতে হবে কিসের সাপেক্ষে, ডিফারেন্সিয়েশন করতে হবে কিউ এর সাপেক্ষে, অফ দ্য ফাংশন সি উইথ রেসপেক্ট টু কিউ। সো আমরা যদি এখন ডেল সি বাই ডেল কিউ লিখি তাহলে আমাদের দেখো কি রেজাল্ট আসে। তোমরা জানো অ্যাকচুয়ালি আমাদের একটু পরে দেখালে ভালো হতো, এটা এই 3 টা সামনে আসবে আর উপরে যে পাওয়ারটা আছে 3 থেকে -1 হবে। এভাবে অ্যাকচুয়ালি ডিফারেন্সিয়েশন করি। সো আমরা অ্যাকচুয়ালি যেটা মিন করতে যাচ্ছি এটা আমরা একটু পরে দেখি। এইখানে আমরা যেটা দেখছি দেখো 75 আসলে অ্যাকচুয়ালি এই ইকুয়েশনে থাকছে না, 0 হয়ে যাচ্ছে। এবং তোমরা জানো যে জেনে থাকবে মানে নেক্সট টাইমে যে আমরা টোটাল যে কস্ট ফাংশন আছে সেখান থেকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি আউটপুটের সাপেক্ষে তাহলে সেখানে আমরা পাই হচ্ছে মার্জিনাল কস্ট। এত সময় ছিল টোটাল কস্ট, আমরা যদি একবার ডিফারেন্সিয়েশন করি সেটাকে আমরা পেয়ে যাচ্ছি মার্জিনাল কস্ট। এবং মার্জিনাল কস্টের ক্ষেত্রে আমরা দেখছি যে অ্যাকচুয়ালি আমাদের কনস্ট্যান্ট যে টার্মটা আছে বা ফিক্সড কস্টটা আছে সেটা মার্জিনাল কস্টের উপরে কোনো রকম প্রভাব ফেলে না। অ্যাকচুয়ালি এটাই আমাদের এখানে দেখার বিষয় যে আমাদের যে কনস্ট্যান্ট টার্ম বা ফিক্সড কস্ট আছে, ফিক্সড কস্ট মার্জিনাল কস্টের উপরে কোনো প্রভাব ফেলে না। সো আমরা একই সাথে দেখে নিচ্ছি যে আমাদের কনস্ট্যান্ট টার্মকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে ভ্যারিয়েবলের সাপেক্ষে সেটা অ্যাকচুয়ালি আমাদের 0 হয়ে যায়, সেটা আমাদের লেখার প্রয়োজন নাই। সো নেক্সটে আমরা পাওয়ার ফাংশন রুল। অ্যাকচুয়ালি এখানে আমরা এই যে কিউ কিউব মাইনাস 4Q স্কয়ার প্লাস 10Q থেকে আমরা কিভাবে 3Q স্কয়ার মাইনাস 8Q প্লাস 10 পেয়েছি, অর্থাৎ এই ভ্যারিয়েবল টার্মটাকে ডিফারেন্সিয়েশন করে আমরা যেটা পেয়েছি সেটুকু আমরা এখান থেকে ক্লিয়ার হব। পাওয়ার ফাংশন রুল যদি আমরা একটু খেয়াল করি, so the derivative of a power function y is equal to function of x equal to x to the power n. Simply মনে করো y is equal to x to the power n is রেজাল্ট হচ্ছে আমাদের এই nx to the power n minus 1. সো আমরা এটা কিভাবে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশনের রেজাল্ট। ডিফারেন্সিয়েশনের রেজাল্ট অ্যাকচুয়ালি আমাদের এই। সো আমরা আগেই দেখো করছি যে ডি বাই ডিএক্স, অ্যাকচুয়ালি ডি বাই ডিএক্স টা এখানে কি, ডি বাই ডিএক্স এটা অপারেশনাল টার্ম, যেটা আমাদের অপারেশনটাকে করতে হবে এটা মিন করে। সো আমাদের ফাংশন অ্যাকচুয়ালি y ইজ ইকুয়াল টু, এখানে আমরা যেটা দেখছি y ইজ ইকুয়াল টু x টু দি পাওয়ার n। সো এই x টু দি পাওয়ার n অ্যাকচুয়ালি এখানে কি y, তাই না? সো আমরা y এর ভ্যালুটা এখানে x টু দি পাওয়ার n বসিয়েছি এবং d বাই dx রাখলাম। এখন আমরা এইখান থেকে যদি ডিফারেন্সিয়েশন করি অ্যাকচুয়ালি পাওয়ার ফাংশন রুল অনুযায়ী তাহলে আমাদের কি রেজাল্ট আসে, রেজাল্ট হচ্ছে পাওয়ার হিসেবে যে এলিমেন্টটা থাকবে, এখানে পাওয়ার হিসেবে আছে এলিমেন্ট হচ্ছে n। সো এই n টা আসবে সামনে, অর্থাৎ ভ্যারিয়েবলের মাল্টিপ্লিকেশন আকারে n
চলে আসবে ফার্স্টে, দেন পাওয়ার থেকে পাওয়ারে যে এলিমেন্ট থাকবে সেখান থেকে 1 মাইনাস হবে, যে এলিমেন্টই থাকুক না কেন সেই এলিমেন্ট থেকে 1 মাইনাস হবে। সো আমরা দেখছি পাওয়ারটা সামনে এনেছি আমরা, n এখানে বসিয়েছি এবং n মাইনাস 1 দিয়েছি। সো আমরা অ্যাকচুয়ালি এটা আমাদের যেহেতু কোনো নিউমেরিক্যাল ভ্যালু না, সো আমরা এটা এইভাবেই রাখতে পারি এবং এটাকে আমরা বলছি পাওয়ার ফাংশন রুল। পাওয়ার ফাংশন রুল অনুযায়ী আমরা y ইজ ইকুয়াল টু x টু দি পাওয়ার n যদি আমাদের থাকে, দেন আমরা পাচ্ছি হচ্ছে n x টু দি পাওয়ার n মাইনাস 1। আমাদের পাওয়ার ফাংশন রুল এটা ইন্ডিকেট করে। তোমাদের সবার ওখানে কি বিদ্যুৎ আছে? আজকে জি সাফার স্যার। স্যার বেশি। বিদ্যুৎ আছে। জি স্যার আছে। এর আগে বাড়ি থেকে ক্লাস নিতাম তো তখন বিদ্যুৎ চলে গেলে প্রবলেম হতো না, সোলার ব্যবহার করতে পারতাম, বাট এখানে এসে খুব বেশি কষ্ট হচ্ছে। স্যার কি কুমিল্লা চলে আসছেন? হ্যাঁ আমি কুমিল্লাতে চলে এসেছি। আর এখানে প্রবলেম হচ্ছে তোমার মানে প্রায় সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না, মানে এই পর্যন্ত 4 বার হয়ে গেছে। হ্যাঁ 8 তারিখে এসেছি, এখন পর্যন্ত অলরেডি 4 বার এই প্রবলেমটা ফেস করতে হয়েছে। মানে সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত বিদ্যুৎ থাকে না, খুবই ঝামেলা হচ্ছে। আচ্ছা আমরা এক্সাম্পল একটা দেখার চেষ্টা করি। দেখো আমাদের যেটা ছিল যে y ইজ ইকুয়াল টু x টু দি পাওয়ার n আমরা দেখেছিলাম, তাই না? সো সেটা আমরা দেখো, আচ্ছা তোমরা রেড স্পট লাইটটা দেখতে পারো? রেড স্পট লাইট, জি স্যার। আচ্ছা তাহলে বুঝতে একটু সুবিধা হবে। The derivative of y is equal to x to the power 3, that means আমাদের যেটা x to the power n ছিল, সেটাকে আমরা এখন n এর পরিবর্তে 3 লিখছি। সো x to the power 3 যদি হয় তাহলে এটা dy by dx কি রেজাল্ট আসবে? সো dy by dx আমরা নিচ্ছি এবং y কে রিপ্লেস করছি x to the power 3 দ্বারা, দেন আমরা পাচ্ছি দেখো এই 3 টাকে সামনে নিয়ে আসছি এবং এই পাওয়ার যেটা আছে 3 মাইনাস 1 দিচ্ছি, সো হয়ে যাচ্ছে 2। 3 সামনে আসলো, x থেকে গেল এবং 3 মাইনাস 1 দ্যাট ইজ 2। সো আমরা পাচ্ছি 3x স্কয়ার। সো আমরা যদি একটু প্রিভিয়াস এক্সাম্পলে ফিরে যাই, সেখানে আমাদের অ্যাকচুয়ালি কি ছিল? q কিউব, রাইট? বা q টু দি পাওয়ার 3। সো আমরা এই 3 টাকে কি করতে পারি? সামনে নিয়ে আসলাম এবং 3 মাইনাস 1 দিয়েছি, সেভাবে আমরা কি পেয়েছি? 3q স্কয়ার। এখানে মাইনাস 4q স্কয়ার আছে। সো 4টা আমাদের এখানে কি কনস্ট্যান্ট টার্ম, রাইট? কোফিশিয়েন্ট অফ q স্কয়ার বা কনস্ট্যান্ট টার্ম। সো এই কনস্ট্যান্ট টার্মটা আমাদের থেকে গেল, দেন এই যে পাওয়ার হিসেবে 2 আছে, এই 2টা আবার সামনে আসবে, তাহলে কি হয়? 4 ইনটু 2। আর পাওয়ার থেকে আমাদের কি করতে হবে? মাইনাস 1 করতে হবে, তাহলে 2 মাইনাস 1 দ্যাট ইজ 1। সো 1 আসলে এখানে না লিখলেও হয়। সো 4 ইনটু যে 2টা আছে সেটাকে আমরা মাল্টিপল করে দিলাম 8, আর q এর পাওয়ার আছে 1। 1 আসলে আমরা লিখি না। সো আর প্লাস আমরা দেখো এখানে যদি আমরা করি 10q এর যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে আমার কি আসে? 10 থেকে গেল, q এর পাওয়ার যেহেতু 1 আছে, সো 10 ইনটু 1, আর q এর পাওয়ার 1 মাইনাস 1। q এর পাওয়ার যখন আমরা 0 লিখি, তোমরা জানো যে সূচকের ইন্ডিসিসের যে নিয়ম আছে, আমরা এর আগে কিন্তু এটা করিয়েছি। ইন্ডিসিসের যে নিয়ম আছে সেটা হচ্ছে কোনো ভ্যারিয়েবলের পাওয়ার যদি 0 থাকে তাহলে সেটা 1 হয়ে যায়, রাইট? সো আমাদের অ্যাকচুয়ালি থাকে 10। সো আমরা 10 বসিয়েছি এবং আমরা আজকে আবার দেখবো যে রুলসটা দেখবো। সো পাওয়ার ফাংশন রুল বুঝতে পেরেছো? অ্যাকচুয়ালি মেইন সূত্র, ল্যাপটপে একটু টেকনিক্যাল প্রবলেম হচ্ছে, হ্যাঁ ওকে। আমরা দেখার চেষ্টা করি রুলস অফ ডিফারেন্সিয়েশন ইনভলভিং টু অর মোর ফাংশনস অফ দ্য সেম ভ্যারিয়েবল। So here in such circumstances are there appropriate rules that apply more concretely given two functions. আমরা একাধিক ফাংশন নিয়ে কথা বলছি। সে ফাংশন অফ x equal to 3x square and gx equal to 9x to the power 12, অর্থাৎ দুইটা ফাংশন দেখো ভ্যারিয়েবল কিন্তু সেম, ভ্যারিয়েবল সেম x, একটা হচ্ছে তোমার ফাংশন অফ x, একটা হচ্ছে gx। how do we get the derivative of say 3x square plus 9x to the power 12, or the derivative of 3x square is a product of 9x to the power 12? স্পটলাইট আসলে
দেখো আমাদের একটা আছে প্লাস ফর্মে, সাম ফর্মে, একটা আছে আমাদের অ্যাকচুয়ালি প্রোডাক্ট ফর্মে বা মাল্টিপ্লিকেটিভ হিসেবে। সো দুইটারই আমরা কিভাবে পেতে পারি? সো এখানে তিনটা রুল আছে, সাম ডিফারেন্স রুল, প্রোডাক্ট রুল, আর একটা হচ্ছে কোশিয়েন্ট রুল। সো আমরা ফার্স্টে সাম ডিফারেন্স রুল নিয়ে যদি চিন্তা করি, মানে সাম ডিফারেন্স রুল অ্যাকচুয়ালি মিন্স সামেশন এন্ড সাবট্রাকশন। সামেশন এন্ড সাবট্রাকশন মানে প্লাস অর মাইনাস, ডিফারেন্স বলতে মাইনাস আর কি। The derivative of a sum or difference of two functions is the sum or difference of the derivatives of the two functions. অর্থাৎ আমরা যদি কোনো সামের যদি ডিফারেন্সিয়েট করে ফেলি কোনো একটা ফাংশনের, তাহলে কি হবে, সেটা যদি আবার আলাদা আলাদা হবে দুইটা যদি আমি আগে ডিফারেন্সিয়েট করে নিয়ে পরে সাম করি, সে একই রেজাল্ট দিবে। দেখো আমরা বলার চেষ্টা করছি, দেখো ডি বাই ডিএক্স ফাংশন অফ এক্স প্লাস মাইনাস জিএক্স। প্লাস মাইনাস বলতে অ্যাকচুয়ালি আসলে প্লাস অর মাইনাস। হ্যাঁ, আমরা দুইটা রুল একসাথে দেখার চেষ্টা করেছি। সো আমরা যদি এটা দেখি তাহলে ডি বাই ডিএক্স ফাংশন অফ এক্স থাকবে প্লাস অর মাইনাস ডি বাই ডিএক্স জিএক্স, অর্থাৎ এটা একটা ফাংশন, এটা একটা ফাংশন, দুইটা এক্স এর ফাংশন। এবং আমরা যদি একবার ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা বলছি যে আগেই বলেছি যে একবার সিঙ্গেল প্রাইম দিয়ে ইন্ডিকেট করা হবে ফাংশন অফ এক্স প্লাস মাইনাস জিএক্স জি প্রাইম এক্স। টু ভেরিফাই দ্য ভ্যালিডিটি অফ দিস রুল, লেট আস see the following examples. Example 9, from the function y to the power y is equal to 14 to the 14x to the power 3, the 14x cube, we can obtain derivative d by dx equal to 42x square. আমরা দেখো এটা সরাসরি যদি ডিফারেন্সিয়েট করি তাহলে আমাদের কি আসে, ডেরিভেটিভটা কি রেজাল্ট আসে, d by dx বসাও 14 into 3 আসবে, রাইট? 3টা সামনে চলে আসবে পাওয়ারটা, তাহলে 14 into 3 42, আর পাওয়ার 3 থেকে -1 হবে, দেন স্কয়ার 2, তাহলে 42 x স্কয়ার। আমরা সরাসরি ডেরিভেটিভ যদি করি তাহলে আমাদের এই রেজাল্ট আসে। এখন আমরা এটাকে আবার দুই ভাগে ভাগ করে নিচ্ছি, যে 14x কিউব ইকুয়াল টু 5x কিউব প্লাস 9x কিউব। অর্থাৎ আমরা দেখো যদি সাম করি তাহলে কিন্তু আমার রেজাল্ট একই আসে, 5 আর 9 মিলে 14 আসে, বা আর আমাদের x কিউব থেকে যায়। So that y may be regarded as the sum of two functions. আমরা বলছি যে sum of two functions 5x3 and 9x3। এখন 5x যে 3টা আছে, এই 5x3 কে আমরা আসলে ইন্ডিকেট করছি ফাংশন অফ x equal to 5x3, and 9x3 যেটা আছে এটাকে আমরা অ্যাকচুয়ালি ইন্ডিকেট করছি gx বা 9x কিউব হিসেবে। So according to the sum rule, we then have dy by dx equal to d dx। এখন y actually means হচ্ছে আমার এই দুইটার সাম। সো আমি সামটা লিখলাম এবং দেন আমরা এটা আলাদা আলাদা ভাবে ডিফারেন্সিয়েট করে দেখি কি আসে। 5x কিউব কে যদি ডিফারেন্সিয়েট করি 5 into 3 x 3 minus 1, দেন আমার অ্যাকচুয়ালি আসে 15। 5 into 3 15, আর x এর পাওয়ার 3 থেকে -1 মাইনাস করলে অ্যাকচুয়ালি আসে আমার 2। সো এই টার্মটা যদি আমি ডিফারেন্সিয়েট করি দেন আমার আসে 15x স্কয়ার, আর এই টার্মটা যদি আমি ডিফারেন্সিয়েট করি 9x কিউব, দেন আমার আসে 3 into 9, that means 27, x to the power 3 minus 1, that is square. So 15 আর 27 যদি আমি প্লাস করি দেন আমার আসে 42x স্কয়ার। সো আমার আগের যে সরাসরি ডেরিভেটিভের যে আমার রেজাল্টটা ছিল আর আমাদের এই সাম করে ডেরিভেটিভের যে রেজাল্ট, সেটা আমার একই রেজাল্ট দিচ্ছে 42x স্কয়ার। সো বলা হচ্ছে which is identical or this result coincides with the previous results 42x square. সো আমরা এই সাম অর ডিফারেন্স রুল যদি আমরা আসলে ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে দেখি তখন আমরা দেখেছি একই রেজাল্ট দেয়। এটা ভেরিফাই করার জন্য আমরা আসলে এভাবে দেখেছি। This rule, which is stated in terms of two functions, can easily be extended to more functions. অর্থাৎ আমরা এখন দুইটা জাস্ট ফাংশন দিয়ে দেখেছিলাম, এখন আমরা এভাবে আরো অনেক ফাংশন দিতে পারি। ফাংশন অফ x প্লাস ফাংশন অফ gx, তারপরে প্লাস
hx, ঠিক আছে? এভাবে আমরা আরো ফাংশন দিয়ে দেখতে পারি। নেক্সট আমরা একটা एग्जांपल দেখার চেষ্টা করি। দেখো, the function cited in example 9 y is equal to 14x cube, আমাদের আগের ফাংশনটা আছে, can be written as y equal to 2x cube plus 13x cube minus x3, যোগ বিয়োগ করলে কি রেজাল্ট আসে? এটাই আসে, 14x cube আসে, তাই না? সো আমরা এই ফাংশনটাকে যদি এখন আমরা আলাদা আলাদা ভাবে ডেরিভেটিভ করে তাহলে আমার কি রেজাল্ট আসে দেখো, d by dx 2x cube plus 13x cube minus x cube, যদি আমরা এটাকে এখন ডিফারেন্সিয়েট করি দেন আমার আসে এই 2x cube কে অ্যাকচুয়ালি আসে আমার 3 ইনটু 3 ইনটু 2 6, আর 3 থেকে -1 করলে 6x স্কয়ার, দেন প্রতিটা আলাদা আলাদা ভাবে করার পরে আমি দেখছি আমার সেই একই রেজাল্ট আসে 42x স্কয়ার। সো আমার দেখো আমাদের সাম করি অথবা ডিফারেন্স করি, যে মাল্টি এখানে ডিফারেন্স করেছি, সো আমার রেজাল্ট কিন্তু সেমই আসবে। সো এটা আমাদের সাম ডিফারেন্স রুলের যে ভেরিফিকেশন সেটা আমরা দেখার চেষ্টা করেছি। এখন আমরা নেক্সট আসি প্রোডাক্ট রুল। The derivative of the product of two differentiable functions is equal to the first function times the derivative of the second function plus the second times of derivative of the first function. একটু কঠিন মনে হচ্ছে, তাই না? কঠিন কিছু না। দেখো আমরা দুইটা ফাংশন যেটা দেখছিলাম, ফাংশন অফ x gx, সো ফাংশন অফ x একটা gx একটা, দুইটা ফাংশনে আমরা কি বলছি? প্রোডাক্ট বা মাল্টিপ্লিকেশন, তাই না? সো মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে অ্যাকচুয়ালি আমাদের কেমন রেজাল্ট আসে? সো মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে আমার কি হবে দেখো, যদি আমরা এটা রুলসটা এখানে দেখতে চাই দেন আমার কি আসবে, ফার্স্ট ফাংশন হচ্ছে আমার ফাংশন অফ x, সেকেন্ড ফাংশন হচ্ছে gx। সো আমরা প্রোডাক্ট রুলের ক্ষেত্রে কি করি দেখো, ফার্স্ট ফাংশন অর্থাৎ ফাংশন অফ x কে ফার্স্টে রেখে দিচ্ছি, দেন সেকেন্ড ফাংশন যেটা আছে সেটা আমরা কি করছি? ডেরিভেটিভ করছি। অর্থাৎ বলা হচ্ছে দেখো, ফার্স্ট ফাংশন টাইমস দ্য ডেরিভেটিভ অফ দ্য সেকেন্ড ফাংশন, তাহলে ফার্স্ট ফাংশন টাইমস মিনস মাল্টিপ্লিকেশন দ্য ডেরিভেটিভ অফ দ্য সেকেন্ড ফাংশন, দ্যাট ইজ gx এর ডেরিভেটিভ। ফার্স্ট ফাংশনটা আমার গিভেন থাকবে, সেকেন্ড ফাংশনের ডেরিভেটিভটার সাথে ফার্স্ট ফাংশনটা এখানে মাল্টিপ্লিকেশন হবে। তারপরে বলা হচ্ছে প্লাস, এই যে দেখো প্লাস, অর্থাৎ আমরা সূত্রে যে প্লাসটা বসাচ্ছি, সেকেন্ড ফাংশন টাইমস দ্য ডেরিভেটিভ অফ দ্য ফার্স্ট ফাংশন, সেকেন্ড ফাংশনটা রেখে দিতে হবে, ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ করতে হবে। দেন আমরা সিম্পলি যদি এটা আসলে দেখি যে ফার্স্ট ফাংশন আর সেকেন্ড ফাংশনের সিঙ্গেল ফার্স্ট ডেরিভেটিভ প্লাস সেকেন্ড ফাংশন ফার্স্ট ফাংশনের ফার্স্ট ডেরিভেটিভ। সো এটা আমরা অ্যাকচুয়ালি জেনারালাইজ করার চেষ্টা করেছি, এবং আমাদের প্রোডাক্ট রুলের যে ফর্মুলাটা সেটা অ্যাকচুয়ালি এই দেখো, আমরা ইনিশিয়াল লেভেলে যখন আমরা প্রোডাক্ট ফাংশনের একটা ফর্মুলা দিয়েছিলাম সেটা যে এই ধরনের ছিল। অ্যাকচুয়ালি আমি এখানে যে ফর্মুলাগুলো দিয়েছি সবগুলো আমরা আস্তে আস্তে ডিসকাস করব, আমরা এই ফর্মুলাতে এখন আছি, ঠিক আছে? দেখো ফার্স্ট ফাংশন আমরা রেখে দিয়েছি, সেকেন্ড ফাংশন ডেরিভেটিভ করছি, প্লাস সেকেন্ড ফাংশন রেখে দিয়েছি, ফার্স্ট ফাংশন ডেরিভেটিভ করছি। ঠিক একইভাবে আমাদের এই ফাংশনটা জেনারেলাইজড ফর্ম এখানে আছে। দেখো আমি আবার এখানে রিপিট করে দেখিয়েছি, যে সিম্পলেস্ট ওয়ে টু আন্ডারস্ট্যান্ড। দেন আমরা एग्जांपल একটা দেখার চেষ্টা করি। एग्जांपल 11, ফাইন্ড দ্য ডেরিভেটিভ অফ y ইজ ইকুয়াল টু 2x প্লাস 3x স্কয়ার। অ্যাকচুয়ালি 2x প্লাস 3 হচ্ছে আমার ফার্স্ট ফাংশন, আর 3x স্কয়ার হচ্ছে আমার সেকেন্ড ফাংশন, দুইটা আছে মাল্টিপ্লিকেশন আকারে। সো আমরা এই যে এখানে দেখো ধরে নিচ্ছি যে এই টার্মটা 2x প্লাস 3 একটা সিঙ্গেল টার্ম, এটা হচ্ছে 2x প্লাস 3 ফাংশন অফ x, এন্ড 3x স্কয়ার হচ্ছে আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে ফাংশন অফ gx। then it follows that f prime বা এই ফার্স্ট ফাংশনের যদি আমি প্রথমবার ডেরিভেটিভ করি যে 2x প্লাস 3, এটাকে যদি আমি একবার ডেরিভেটিভ করি তাহলে আমার রেজাল্ট কি আসবে? 2 আসবে। 3 কে ডেরিভেটিভ করলে তো 0 হয়ে যায়, আর আমার এখানে যেটা আমরা দেখছি যে কনস্ট্যান্টে ডেরিভেটিভ করলে 0 হয়ে যায়, আর আমার 2x আছে, এটাকে আমরা ডেরিভেটিভ করলে অ্যাকচুয়ালি আমার আসে 2, অর্থাৎ এই ফাংশন অফ x কে আমি যদি একবার ডিফারেন্সিয়েট করি বা একবার, তাহলে ডেরিভেটিভ রেজাল্টটা আসে 2।
আর সেকেন্ড ফাংশনকে আমরা ডেরিভেটিভ করে দেখছি কত আসে 3x স্কয়ার, দ্যাট ইজ 3 এর সাথে 2 মাল্টিপ্লিকেশন হবে আর x থাকবে যেহেতু 2 - 1 হয়ে যাবে। সো আমরা সেকেন্ড ফাংশন ডেরিভেটিভ রেজাল্ট দেখছি 6x এন্ড ফার্স্ট ফাংশন দেখছি অনলি 2। এখন ফর্মুলাতে কিভাবে আমরা ফেলতে পারি? সো আমরা যেটা দেখছিলাম আগের মতো d/dx ফার্স্ট ফাংশন সেকেন্ড ফাংশন প্রোডাক্ট, তাই না? সো আমরা ফার্স্ট ফাংশনটা রেখে দিচ্ছি, ফার্স্ট ফাংশন টাইমস ডেরিভেটিভ অফ সেকেন্ড ফাংশন প্লাস সেকেন্ড ফাংশন টাইমস দ্য ডেরিভেটিভ অফ ফার্স্ট ফাংশন। সো এটা আমরা দেখো 2x + 3 এখানে গিভেন থাকছে, সেকেন্ড ফাংশন ডেরিভেটিভ আসছে আমার অ্যাকচুয়ালি 6x + 3x² গিভেন, আমার ফার্স্ট ফাংশন ডেরিভেটিভ আসছে 2। সো আফটার সাম ক্যালকুলেশন আমরা দেখি আমাদের অ্যাকচুয়ালি যে রেজাল্ট আসে এটা হচ্ছে 18x² + 18x। সেটা হচ্ছে আমাদের প্রোডাক্ট রুলের যে ইমপ্লিকেশনটা। The result can be checked by first multiplying out function of x gx and then taking the derivative of the product polynomial. The product polynomial is in this case function of x gx equal to আমরা যদি সরাসরি এটা মাল্টিপ্লিকেশন করি তাহলে দেখো কি আসে, আমরা অর্থাৎ আমাদের যে ফাংশন গুলো আছে অর্থাৎ 2x + 3 3x² এটাকে আমরা সরাসরি মাল্টিপ্লিকেশন করি তাহলে আমার কি রেজাল্ট আসে 2x into 3x², তাহলে 6x³ + 3 into 3x², that is 9x²। আমরা সরাসরি যদি মাল্টিপ্লিকেশন করে তাহলে আমার রেজাল্টটা সেইটা। and then direct differentiation does yield the same derivative 18x² + 18x। অ্যাকচুয়ালি এখন এই ফাংশনটা তোমরা ডেরিভেটিভ করো তাহলে কি রেজাল্ট আসে 6 × 3 আর 3 - 1, that is 6 × 3 18 x² x² plus 9 × 2 x² 2 - 1, that is শুধু x। সো আমরা এভাবে দেখছি যে সরাসরি যদি আমরা প্রোডাক্ট করার পরে ডিফারেন্সিয়েট করি তাহলে যে রেজাল্ট আসে এবং আলাদা আলাদা ভাবে ডিফারেন্সিয়েট করার পরে যদি আমরা সাম করি সেই একই রেজাল্ট আসে। সেটাই ছিল আমাদের প্রোডাক্ট রুল। দেন আমরা আসি কোশেন্ট রুল বা ডিভাইডেশন ফর্মে আসি। হ্যাঁ, the derivative of the quotient of the two functions দেখো এটা আসলে ডিভাইড আকারে আছে, হ্যাঁ, কোশেন্ট আকারে আছে, ফাংশন অফ x ডিভাইডেড বাই ফাংশন অফ gx ইজ, আমরা যদি এখন এটার যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে আমার কি রেজাল্ট আসে অ্যাকচুয়ালি। দেন আমাদের ফর্মুলা যেটা আছে দেখো f'(x) এখানে দেখো ফার্স্ট ফাংশনটা প্রথমে ডেরিভেটিভ হবে, সেকেন্ড ফাংশনটা গিভেন থাকবে, মাইনাস ফার্স্ট ফাংশন থাকবে, সেকেন্ড ফাংশনের ডেরিভেটিভ হবে। তাহলে আমরা এখানে কি দেখছি অ্যাকচুয়ালি ডেরিভেটিভ অফ ফার্স্ট ফাংশন টাইমস the given function of the second given function minus given first function times the derivative of second function divided by second function এর একটা স্কয়ার। আর সিম্পলি যদি আমরা দেখার চেষ্টা করি দেখো জাস্ট u/v দিয়ে, যে u একটা ফাংশন v একটা ফাংশন বা এটা দুইটা এলিমেন্ট, যদি এমন এলিমেন্ট থাকে তাহলে আমরা কি করব দেখো সেকেন্ড ফাংশনটাকে আমরা গিভেন রাখছি। আচ্ছা মনে হচ্ছে একটু ভুল হচ্ছে নাকি, আচ্ছা এটা বাদ দাও, এটাতে মনে একটু টেকনিক্যালি একটু ভুল আছে। আচ্ছা আমরা দেখো এক্সাম্পল দেখার চেষ্টা করি আমাদের এই ফর্মুলা অনুযায়ী, আমাদের জেনারেলাইজ যে ফর্মুলা আছে সেই ফর্মুলা অনুযায়ী আমরা একটু এক্সাম্পল দেখার চেষ্টা করি। টাইপিং মিস্টেক অনেক সময় হয়ে যাচ্ছে। আচ্ছা এখানে আমরা দেখো d/dx 2x - 3x + 1, আমাদের ফার্স্ট টার্ম আছে এটা, সেকেন্ড টার্ম হচ্ছে আমাদের এটা। ওকে, তো আমাদের দেখো সেকেন্ড টার্ম যেটা আছে, সেকেন্ড ফাংশনটা আমরা এখানে রেখে দিয়েছি এবং ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ করছি, মাইনাস আমার যে সেকেন্ড ফাংশন আছে, সরি ফার্স্ট ফাংশন আছে সেটা গিভেন থাকছে, সেকেন্ড ফাংশন ডেরিভেটিভ হচ্ছে ডিভাইড বাই x + 1 টু দি পাওয়ার স্কয়ার আর কি। সো আমরা এইখান থেকে যদি আমরা একটা ইয়ে বের করি, দেখো আমরা জাস্ট এখানে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে আমার কি আসে 2 আসে,
x প্লাস 1 গিভেন থাকছে আর 2 আসছে, মাইনাস 2x মাইনাস 3 এটা গিভেন আছে। আর আমার এই ফাংশন থেকে অ্যাকচুয়ালি x, এই যে x আছে d বাই dx, x যদি এটা করি তাহলে আমার আসে 1, আর এই 1টা থেকে আমাদের অ্যাকচুয়ালি 0 হয়ে যায় ডিফারেনশিয়েট করলে। সো আমরা এখান থেকে শুধু পাচ্ছি 1, আর নিচে আমার x প্লাস 1 স্কয়ার থেকে যাচ্ছে। দেন আমার এখানে জাস্ট আমরা মাল্টিপ্লিকেশন করছি 2x প্লাস 2 মাইনাস 2x প্লাস 3, এই 2x আর এই 2x ভ্যানিশ হয়ে যাচ্ছে, আমার থাকে 2 প্লাস 3, দেন 5 বাই x প্লাস 1 স্কয়ার বাই x প্লাস 1 হোল স্কয়ার। সো আমাদের এই হচ্ছে কোশ্চেন রুলের যে ইমপ্লিকেশনটা সেটা হচ্ছে এই। লাস্টলি তোমাদের একটা হোম টাস্ক আবার একটা দিচ্ছি, কোশ্চেন রুলের এই হোম টাস্কটা তোমরা এটা বাসায় প্র্যাকটিস করবে অবশ্যই, এবং যেগুলো হোম টাস্ক দিয়েছি সবই প্র্যাকটিস করবে। তো আমরা আজকের ক্লাস এখানে শেষ করতে যাচ্ছি। তোমাদের বেসিক কিছু ইনফরমেশন দিয়েছি ডেরিভেটিভ সম্পর্কে, আমরা নেক্সট দিন আরো ডিটেইলস দেখবো। এই চ্যাপ্টারে টোটাল মনে হয় 4টা ক্লাস লাগতে পারে। সো আজকে হচ্ছে আমাদের, আচ্ছা আমি জাস্ট একটু ইয়ে করি।